ফিরলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম একটি প্রশ্ন, এর সাথে কিছু আমি অল্প একটু যোগ করে দিই, আপনি যদি খুব দ্রুত একটু শেষ করতেন। সেটি হচ্ছে যে ঢাকা ও লন্ডনে কিছু বক্তব্য বিবেচনা নিলে দেখা যায় যে আওয়ামী লীগের পাশাপাশি আপনারা জাসদের প্রসঙ্গ আসছেন, আপনারা বলছেন জাসদ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, জাসদ আওয়ামী লীগের এই করেছে। মাঠের রাজনীতির প্রতিপক্ষ হিসেবে আপনারা জাসদকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? আপনার এখানে অবশ্যই কথা বলার সুযোগ খুব কম, কারণ সময়ের খুব স্বল্পতা আছে। আমি একটা কথা বলবো, আপনি এর আগে বলেছিলেন যে ক্ষমতায় থাকার বাইরে আর কোনো, ক্ষমতা কেন্দ্রিকের বাইরে আর কোনো রাজনীতি আছে কিনা। আসলে রাজনৈতিক দল সৃষ্টি হয় কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশের জন্য কাজ করবার। এছাড়া কিন্তু আমাদের সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে কিন্তু এর বাইরে সুযোগ অত্যন্ত কম বলে আমি মনে করি। আর একটা কথা হলো যে জাসদকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি? জাসদকে গুরুত্ব দিচ্ছি না, জাসদ গুরুত্ব পাওয়ার মতো কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু জাসদ এখন যে ভূমিকায় অ্যাক্ট করছে, অর্থাৎ কর্নেল তাহেরকে সেদিন আমি একটা চ্যানেলে দেখছিলাম, মহিউদ্দিন আহমেদের জাসদের উত্থান পতন বইয়ের যিনি লেখক মহিউদ্দিন আহমেদ, তারও একটি টকশো দেখছিলাম, পাশে বসা ছিলেন জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল। সেখানে উনিও বলছিলেন যে কর্নেল তাহেরকে যেভাবে বঙ্গবন্ধুর একেবারে আদর্শের সৈনিক হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করা হচ্ছে, এটা অত্যন্ত ভুল। এবং কোথায়, মানে কর্নেল তাহেরকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কোথাও উপস্থাপন করার চেষ্টা করে এই বর্তমান জাসদ, বর্তমান জাসদ এরকম কখনোই বলে এরকম একেবারে কর্নেল তাহের এবং তার যারা আত্মীয় স্বজন ভাই বেড়াদর এবং তারা আওয়ামী লীগ করছে বটে, তারা কিন্তু শুধু আওয়ামী লীগ করছে না, কর্নেল তাহেরের যে শেখ মুজিব হত্যাকাণ্ডে কোনোই ভূমিকা নেই, এবং তিনি যে একেবারে কর্নেল তাহেরের কি আপনি বলতে চাচ্ছেন যে শেখ মুজিব হত্যাকাণ্ডে ভূমিকা আছে? সেই কথাগুলোই কিন্তু মহিউদ্দিন আহমেদ, আপনি মহিউদ্দিন আহমেদের বইটা তো পড়েন না ভাই, মহিউদ্দিন আহমেদের বইটি 12 হয় না এই পর্যন্ত, না 12 বের হয়েছে, আপনি বোধহয় জানেন না, 12 হয়ে গেছেন, এবং মহিউদ্দিন আহমেদ নিজে এই কথাগুলো বলেছেন। কর্নেল তাহের শেখ মুজিবের মৃত্যুর পরে কি কি বলেছিলেন, তার লাশ কেন করে ফেলে দেওয়া হলো, নিজে মুখে বলেছেন। আমরা আসলে জাসদকে ভয় পাওয়ার মতো সংগঠনও জাসদ না, আমরা ওটাকে চিন্তাও করি না, কিন্তু জাসদের পক্ষ থেকে যে সমস্ত কথা বলা হচ্ছে জিয়াউর রহমান সম্পর্কে, সেজন্যই মাঝে মধ্যে উত্তর না দিলে, নীরব থাকলে মানুষ মনে করবে কথাগুলো আসলে জাসদকে কাউন্ট করবার কোনো কারণ নেই। এখন আর একটা কথা বলবো, আমাকে সম্ভবত আর আপনি সময়ই দিতে পারবেন না, যে সামনে এগুবার আর কি, মানে ক্ষমতা ছাড়া আর কোন রকম, না না ওটা না, আপনি বললামই যে সামনে এগুবার পথটা কি। সামনে এগুবার পথ দুটো, একটাই, সেটা হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন। আর গ্রহণযোগ্য নির্বাচন যদি দিতে না চান, তাহলে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের কোনো বিকল্প নেই। যেমনি প্রিন্স বলেছে যে জনগণকে কেউই সম্পৃক্ত করতে পারছে না, আমাদের জনসভাগুলো দেখলেই বোঝা যায় যে জনগণকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি, কিন্তু জনগণ ওই নিজের বুটের চাপাই পিষ্ট হতে চান না, বুলেটের গুলিতে নিহত হতে চান না। আর শেষ লাইনটা হলো আজকে পার্লামেন্টে দেখে এলাম যে ওনারা বলছেন যে আইপিআর সিপিএ নির্বাচিত হবার মধ্য দিয়ে এই সংসদ বৈধতা পেয়েছে, বৈধতাকে আমদানি করেছে। আমার একটা ছোট্ট কথা মনে পড়লো, ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম পাঠ্য বইয়ে, ওই বাবু আর মাঝি, ওই বাবু মাঝিকে বলে তুই এটা জানিস ওটা জানিস, এরকম করে 12 আনা বলছে তোর নিচে, আর মাঝি যখন বললো বাবু সাঁতার জানেন, বলে না তা তো জানি না, বলে আপনার 16 আনাই মিছে। এই সমস্ত আমদানি করে লাভ নেই, যে নির্বাচনে কোনো বৈধতা নেই ওটার 16 আনাই মিছে। আমিন ভাই, আমি ক্ষমতার বাইরে আর রাজনীতি কিরকম করে সম্ভব সেটা আপনার কাছে জানতে চাই। তার আগে আমি শুধু একটা অনুরোধ করব, আমরা যখন কথা বলি বঙ্গবন্ধুর সময় যেন কথা বলি, আমরা শেখ মুজিব না বলে আমরা হলে বঙ্গবন্ধু বললে আমার মনে হয় কারো আমাদের উপর একটা ক্ষতি হয় না, যেহেতু উনি এই দেশের জনগণের জন্য তার সমগ্র জীবনটাকে দিয়ে গেছেন। সেই দেশে যদি তিনি একটা সম্মান যদি আমরা দেখাতে না পারি, সেটা মনে হয় আমাদের জন্যই দুর্ভাগ্যজনক হবে। আর আপনি বলছেন ক্ষমতার বাইরে থেকে রাজনীতি, হ্যাঁ ক্ষমতার বাইরে থেকে রাজনীতি করার, কিন্তু রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা করা, দেশের উন্নয়নে কাজ করা। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ক্ষমতা কোনো না কোনোভাবে ক্ষমতায় আসতে হবে। যদি ক্ষমতা না আসতে পারেন, রাজনীতি করে, তাহলে মানুষের কীভাবে সেবা করবেন? আপনি মানুষের সেবার জন্য হয়তো কথা বলতে পারবেন, কিন্তু সরাসরি কোনো কিছু করতে পারবেন না। সেই জন্য আপনার ক্ষমতা প্রয়োজন, মানুষের উন্নয়নের জন্য, সেবা করার জন্য। আর আমি একটা কথা বলছি যে জনসভার লোকের কথা বলছেন, গতকালকে যুবলীগের একটা জনসভা হয়েছে, আমি তো দেখি লোকারণ্য ঢাকা শহরে। আমি ঢাকা শহরে যাচ্ছিলাম, আমি হাজার হাজার লোকের মিছিল দেখছি, আমি তো রাস্তা দিয়ে
অনেক ঘন্টা বসেছিলাম আমি রাস্তায়, ফার্মগেট থেকে আমি ইয়েতে যাওয়া শাহবাগ পর্যন্ত যেতে আমার প্রায় 1.5 ঘন্টা লেগেছে। আপনারা রাস্তাঘাট সব বন্ধ করে? আমি সেটা বলছি ভাই, মানে আমি উনি যেটা বলছেন, আজম ভাই যেটা বলছেন যে জনসভায় লোক মানে লোকের আগমনকে উনি যেটা ইঙ্গিত করছেন যে জনতা, বিশাল সংখ্যক জনতা, কালকে যেই হারে জনতা, যেই হারে মানুষ এসেছিল, তাহলে তো বলতে হবে আওয়ামী লীগ এই সময়কার, এটা কেন উনি স্বীকার করছেন না? উনি শুধু নিজেরটাই দেখছেন, অন্যটা দেখেন না কেন? আমি সেটাই বলছি যে শুধু জনগণ, জনসভায় জনগণ আসলেই যে আমি জনপ্রিয় আর আমার জনসভা আসলে জনপ্রিয় হব না, সেটা কেন হবে? ওনারা যদি জনপ্রিয় দাবি করেন, আমরাও অবশ্য দাবি করতে পারি আমরাও জনপ্রিয়। আওয়ামী লীগ বা যুবলীগের জনসভার যে লোক সংখ্যা। আর আরেকটা জিনিস হচ্ছে গ্রহণযোগ্যতার কথা উনি বলছেন যে পরবর্তী নির্বাচন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন, পরবর্তী নির্বাচনে ওনারা আসবেন, এই নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা তো প্রথম পেতে হবে। আমার মনে হয় যে আমি একটু ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনার কাছে যাই যে আপনি কি মনে করেন যে ক্ষমতার বাইরে আসলে রাজনীতি করা সম্ভব, নাকি আপনারাও শুধু ক্ষমতাটাই রাজনীতির একমাত্র জায়গা বলে মনে করেন? রাজনৈতিক দলের ডেফিনেশন হচ্ছে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে নিজের দলের আদর্শটাকে বাস্তবায়নের চেষ্টা করবে। এটি হচ্ছে রাজনৈতিক দলের পলিটিক্যাল সায়েন্সের ডেফিনেশন। তো সেখানে তো ক্ষমতা একটা পার্ট। ক্ষমতা ছাড়া তো আপনি আপনার পলিসি বাস্তবায়ন করতে পারবেন না, ক্ষমতা ছাড়া আপনি আপনার আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না। তবে হ্যাঁ, ক্ষমতা ছাড়ার ক্ষমতাটাও থাকতে হবে। জনগণ যখন আমাকে চাচ্ছে না, এটা বুঝতে হবে জনগণ আমাকে চাচ্ছে না। আজকে আমি যে জিনিসটাতে সবচেয়ে বেশি শঙ্কিত, কিছু কিছু ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে রাজনীতি বিলীন হয়ে যাচ্ছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি শেষ কবে আন্দোলন হয়েছে? আমার যতটুকু মনে পড়ে ম্যাস স্কেলের আন্দোলন হয়েছে 1/11-এর সময়। এরপরে 7-8 বছরে একটা ছোট মুভমেন্টও হয়নি, ছাত্রদের নিজস্ব কোনো ইস্যুও নেই। অর্থাৎ তারা রাজনীতি থেকে ডিসএনগেজড হয়ে যাচ্ছে, বীতশ্রদ্ধ হয়ে গেছে। 90 পরবর্তী সময়ে সবাই একটা গণতান্ত্রিক স্বপ্ন দেখেছিল, দেখা গেল পুরো স্বপ্নটাই ধূলিসাৎ হয়ে গেছে। এটি একটা বিশেষ খারাপ দিক। আর সবচেয়ে যে জিনিসটি আমাদের দেশে এখন চলছে, যে সিস্টেমটা, এটাকে আমি বলবো সেলফ পারপেচুয়েটেড অলিগার্কি। অলিগার্কি বিকজ এটা ডেমোক্রেসি চলছে, ডেমোক্রেসির পারভার্ট ফর্ম। সেলফ পারপেচুয়েটেড কারণ 1991 সালে একটি হ্যানা ভোট হয়, সংসদীয় ব্যবস্থায় আমরা ব্যাক করি, প্রাইম মিনিস্টার সিস্টেমটা ব্যাক করি। তখন আমরা কেউ কন্টেমপ্লেট করতে পারিনি যে প্রাইম মিনিস্টার পদটা এত পাওয়ারফুল হয়ে যাবে। একটি শক্তিশালী দলের 90-তে আমাদের হানা ভোটার হয়নি, 91-তে হয়েছে না হয়নি, 91-তে হয়েছে, আমাদের দুইবার হয়েছিল, একবার ৭০-এ আর ইয়েতে সংসদ হানা ভোট ওই সময় হয়নি। হ্যাঁ, না হানা ভোটের সময় হয়নি। আমার যতটুকু মনে পড়ে একটা হানা ভোট হয়েছিল সংশোধনীর মাধ্যমে, সংসদের মাধ্যমে হানা ভোট সংসদের মাধ্যমে। হ্যাঁ, হানা ভোট এরশাদ সাহেব আর জিয়াউর রহমান দ্বাদশ সংশোধনী। আচ্ছা, এটা আমার একটু হানা ভোট হয়নি, হানা ভোট হয়নি। এনিওয়ে, তখন আমরা প্রতিবাদ করেছিলাম যে না, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাটা থাকা বেটার। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ বিএনপি দুটি দলের ক্ষেত্রেই একটা শক্ত পার্টি ব্যাকগ্রাউন্ড থাকার পর একজন যখন প্রাইম মিনিস্টার হয়ে যান, বিং লিডার অফ দ্য সংসদ, বিং লিডার অফ দ্য ক্যাবিনেট, বিং লিডার অফ দ্য মোস্ট পাওয়ারফুল পার্টি, সব মিলিয়ে এই পদটা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। অ্যান্ড দ্যাট কন্টেম্পলেট ইন্টু সেলফ পারপেচুয়েট অলিগার্কি। কারণ সমাধানটা কি? এই মুহূর্তে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি বা সব দেখে সমাধানটা হলো ভীষ্মের সমাধান। অর্থাৎ মহাভারতে ভীষ্মকে একটা বর দেওয়া ছিল যে সে তার ভুল বুঝে স্বেচ্ছা মৃত্যু কামনা না করলে তাকে কেউ মারতে পারবে না। ভীষ্ম ভুল বুঝে কর্ণের কাছে ক্ষমা চেয়ে রোদের মধ্যে সূর্যের দিকে তাকিয়ে ক্ষমা চেয়েছে, জাস্ট মৃত্যুর আগের মুহূর্তে বলছে কর্ণ সারা জীবন তোমাকে আমি ভুল বুঝেছি। না, সেটা হচ্ছে কর্ণকে কর্ণের পরিচয় না দেওয়ার জন্য ক্ষমা, মানে ভীষ্ম ভীষ্মের কাজের জন্য না, হ্যাঁ, কর্ণকে অপদস্থ করার জন্য, এবং কর্ণকে সে সেনাপতি করে দিল। তো সেটাই হচ্ছে এখন আওয়ামী লীগ শক্ত ভিত্তির একটি দল, বা জনসংগণ কি চাচ্ছে এটি বাদ দিয়ে শুধু কর্মী বা আমার সমাবেশে কত লোক আসতেছে এটার ভিত্তিতে সরকার চালানো ঠিক হবে না। প্রিন্স ভাই, আমি আপনার কাছে আসছি বিরতির পরে, আমাকে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আপনার কাছে এই বিষয়ে আমি আপনার মতামত শুনবো। আপনার কাছে আসলে প্রশ্নটিও আমি একটু করে রাখি যে প্রিন্স ভাই, আপনারাও 5 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেই বিষয়টিকে এখন আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আপনারা সেটিকে ভুল মনে করেন কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।